জামাত খুব সম্ভবত তারা ক্ষমতার দ্বার প্রান্তে এবং ক্ষমতায় আসার জন্য খুবই যা তা ইচ্ছা মতো বলে যাচ্ছে। ঘোলা পানিতে মাছ শিকার করবেন না। আমরা জানি আপনারাও রক কেটেছেন এবং স্বাধীনতা বিরোধী আন্দোলন করেছেন। জামাতের আমির বলল যে আওয়ামী লীগকে আমরা ক্ষমা করে দিয়েছি। কিরে, কি ব্যাপার, কেন? এখন সেইখানে তখনই দেখা গেল যে আমাদের এই দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ছেলে মাসুদ সাঈদী সে ওই দিন বিকালে একটা প্রোগ্রামে বলল যে আমির সাহেব, আপনার কি কোনো সন্তান মারা গেছে? আপনি সন্তানের দরদ বুঝবেন কি? আপনি শহীদদের যারা খুনি, এই জালিম, তাদের ক্ষমা করতে প্রধান অতিথি হিসেবে একটা বক্তব্য দিয়ে আসছি। ওইটা ছাড়ছে, আইসা দেখলাম সন্ধ্যার পরে ৮টার দিকে মোটামুটি ৩০ মিনিটে ১৭,০০০ ভিউজ হয়েছে। আর আমাকে ২৭৮ জন জামাতের লোকেরা গালিগালাজ দিয়ে সেখানে শেষ। মানে এত খারাপ খারাপ লেখালেখি করতেছে, হ্যাঁ। একজন লোকও পজিটিভ নাই। তারপর আমি বললাম যে না, এই জামাত মানে মোটামুটি তাইলে সামাজিক মাধ্যমে খুব সক্রিয়। কারণ এই সাথে সাথে সারা ৩০ মিনিটের মধ্যে ২৭৮ জন লোক মানে আমাকে একেবারে শেষ করে দিচ্ছে। মনির ভাই, তাহলে আপনি গালি খাওয়ার পর বুঝলেন যে জামাত অনলাইনেও অ্যাক্টিভ রয়েছে, খুব সক্রিয়, এবং মনে করেন যে অনেক কিছু তুলে আনছে, বিশেষ করে চাঁদা টাদা তুলে আনছে। সেটা দিয়ে আমি শুরু করতে চাই যে বিএনপি হচ্ছে সর্ববৃহৎ এখন বর্তমানে দল, এবং অন্য দলটা আপনি বলতে পারেন কিছু অঞ্চল ভিত্তিক। জামাত একটা অঞ্চল ভিত্তিক দল, সারা বাংলাদেশে তারা এরকম নেই। সেখানে যেমন আমার আসন বাগেরহাট ৪ থেকে জামাতকে আমরা দিয়েছিলাম ৯১ সালে। অনানুষ্ঠানিকভাবে আমরা কেন্দ্র থেকে সিদ্ধান্ত হলো নৌকা ঠেকাও। তখন জামাতের সাত্তার মুফতি সাহেব, আমরা চিনতামই না তাকে, উনি বরিশাল একটা মাদ্রাসায় চাকরি করতো, উনি নির্বাচন করলো, আমরা পরবর্তীতে বসে গেলাম। এরপরে ২০০১ সালে তাদেরকে নমিনেশন দেওয়া হলো। এর আগে ৯৬ সালে আওয়ামী লীগের সাথে তারা আন্দোলন করলো, তখন আলাদা নির্বাচন হলো। আমরা প্রায় ৩ গুণ ভোট পেয়েছি, ওনারা ১ গুণ ভোট পেয়েছে। তাহলে সেখানেও আমরা ত্যাগ স্বীকার করেছিলাম এবং মেনে নিয়েছিলাম, তাদের নির্বাচন করেছি। ৯ সালেও তাদের পক্ষে আমি মিছিল মিটিং করেছি, সভা সমাবেশ, এমনকি কোনো জায়গায় এমপি প্রার্থীর আগেই আমি বক্তা ছিলাম। ১৮ সালেও তারা নির্বাচন করেছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি বিদেশে খুব ছড়ি বললে ভালো লাগে এবং তারা ক্ষমা করে দেয়। এখানে একজন আছেন, তা আমি সরি, আমি প্রথমে কাউকে অ্যাড্রেস করতে ধন্যবাদ জানাই আমাদের এনামুল হক মনির ভাইকে, আমাকে এখানে নিয়ে এসছেন এবং উপস্থিত আছেন এমডি সালাউদ্দিন সাহেব এবং সালাউদ্দিন আইয়ুবী এবং প্রফেসর এমডি নুরুজ্জামান। এখন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আলোচনায় আছেন। এরপরে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে এই বর্তমানে আমাদের কাছে মনে হচ্ছে যে জামাত খুব সম্ভবত তারা ক্ষমতার দ্বার প্রান্তে এবং ক্ষমতায় আসার জন্য খুবই যা তা ইচ্ছা মতো বলে যাচ্ছে। আমি আজকের যে বক্তব্যটা দিয়েছি, আমাকে জানিয়ে কমেন্টস করেছে, আমি শুধুমাত্র বলেছি যে আমাদের রুহুল কবির রিজভী সাহেব তিনি বলেছেন যে ঘোলা পানিতে মাছ শিকার করবেন না। আমরা জানি আপনারাও রক কেটেছেন এবং স্বাধীনতা বিরোধী আন্দোলন করেছেন। এখন এখানে একটা প্রশ্ন আসলে আপনার কাছে করতে চাই, আপনার কি মনে হয় যে জামায়াত ইসলামী গোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করতেছে? আমার কাছে মনে হচ্ছে, কিরকম মনে হচ্ছে বা কিভাবে মনে হচ্ছে? এখন আমি সেটা ব্যাখ্যা দিচ্ছি আপনাকে। পাশাপাশি আবার ওনাদের একজন সহকারী সেক্রেটারি জেনারেল নাকি এরকম সিনিয়র যুগ্ম মহাসচিব সমান, তিনি আবার বলেছেন যে 18 সালে নির্বাচনে গিয়ে বিএনপি জনগণের সাথে মুনাফিকি করেছে, না বেইমানি, মুনাফিকি বা বেইমানি এরকম একটা কথা বলেছে, এবং এই ব্যাংক ট্যাঙ্ক দখল টকল এগুলো হয়নি। এখন আমি আপনাকে বলি, আপনারা দেখেছেন যে যখনই ওনরা এই 5ই আগস্ট রক্তের মধ্য দিয়ে একটি সরকার বসেছিল, এবং আর কেউ বিশ্বাস করুক না করুক, আমি মাঠে ছিলাম, আমাদের 65 লক্ষ লোকের নামে মামলা ছিল বিএনপির, আমরা প্রত্যেকে ছেলে মেয়ে পারলে বউ নিয়ে রাস্তায় নেমেছি প্রতিদিন, এবং ফেসে আসি নাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান বলেছিলেন যে যেহেতু ছাত্রদের উপর মানুষের আস্থা এসেছে, আপনারা ভিতরে ঢুকে যান। প্রতিদিন বিভিন্ন জায়গার লোকজন আমাদের মেসেজ দিয়ে দিত তারেক রহমান সাহেব।
আমরা সেখানে গিয়েছি। সেইখানে যখনই এই পতন হলো, দুই একদিনের মধ্যেই জামাতের আমির বলল যে আওয়ামী লীগকে আমরা ক্ষমা করে দিয়েছি। কিরে, কি ব্যাপার, কেন? এখন সেইখানে তখনই দেখা গেল যে আমাদের এই দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ছেলে মাসুদ সাঈদী, সে ওই দিন বিকালে একটা প্রোগ্রামে বলল যে আমির সাহেব, আপনার কি কোনো সন্তান মারা গেছে? আপনি সন্তানের দরদ বুঝবেন কি? আপনি শহীদদের যারা খুনি, এই জালিম, তাদের ক্ষমা করতে কে? যদি এরকম জালিমকে ক্ষমা করেন, শহীদদের সাথে বেইমানি করা হবে। এরপর আমরা দেখলাম যে তিনি চলে গেছেন, যে 4 আগস্ট আমি বক্তব্যটা ভালোভাবে শুনতেছিলাম। ইকবাল সোবাহান বসুন্ধরা গ্রুপের যে পরিমাণ, যেভাবে কথা বলছে আর কেউ বলেনি। বাংলাদেশ ছাড়া করবে জামাত বিএনপি কে, যারা আন্দোলনে আছে এরা মানে দুশ্মন, বহুত কিছু বলেছেন। এদেরকে কোনোভাবে ঠাঁই দেওয়া যাবে না, উনি এটা করেই ছাড়বেন। আমরাও ভয় পেয়ে গেছি, যার কারণ বাংলাদেশে 1 নম্বর ধনী লোক। সেইখানে ওনার ওইখানে যাইয়া বসুন্ধরায় তার ছেলের সাথে ছবি তুললেন, আশ্বস্ত করলেন কোনো সমস্যা নাই। শোনা গেল যে ওনার হেলিকপ্টারও নাকি একটা দিচ্ছে ব্যবহার করার জন্য। এরপরই উনি ভারতকে আহ্বান করলো যে ভারতের সাথে আমরা তাল মিলিয়ে সমঝোতা করে তাদের সাথে সম্পর্ক বজায় রেখে আমরা বাংলাদেশে রাজনীতি করতে চাই। ওই দিনই ভারতের বর্তমান সরকার যে আছে তার সভাপতি বিজেপির অমিত শাহ বলল যে ওয়েলকাম জামাতের আমির, বা আপনারা যদি আসেন আপনাদের সাথে আলোচনা করতে চাই আমরাও। এরপরে আপনারা দেখেছেন যে সিলেটের বিয়ানীবাজারে একজন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, ভারতের সাথে রাজনীতি করার বিষয়টা কিন্তু বিএনপি থেকেও বলা হয়েছে যে আমি প্রতিবেশীর সাথে কোনো ধরনের এটা দুশমনি বলবো। চায় না, রাজনীতি চায়। আমরা তো বহুতবার সরকার গঠন করেছি, তাদের সাথে সম্পর্ক আছে। আমাদের নেত্রী সবসময় বলতো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, গোলাম বা এইটা থাকবে না। না, আমি বলছি যে কিসের যুক্তিতে সেইটা। এরপরে আপনার দেখছেন যে ছাত্রলীগের একজনকে জামাতে যোগদান। আপনারা ভারতের সাথে সম্পর্ক করলে সেটা ঠিক আছে, জামাত করলে সেটা গোলাপানিতে মাছ না, শিকার করে। আমি সেইটা বলতেছি না, বলতেছি যে বিভিন্ন যুক্তিগুলো, জামাতও ভারতের সাথে সম্পর্ক রাখবে, কিন্তু আপনার কখন একজনের কাছে টাকা পাবেন, সারা বছর জানে না, পরিবার জানে না, কেউ জানে না, মারা গেছে পর তাই বলেন যে আমি 2 কোটি টাকা পাবো। সিচুয়েশনটা তো ভাই এমন সিচুয়েশন, সেই সিচুয়েশনে তো ভারত আমাদের ষড়যন্ত্র করতেছে, বিভিন্ন রকমের ই দিচ্ছে, তাতে তো তারা সাহস পায় যে বাংলাদেশের মধ্যে ভাগ আছে, দ্বিধা বিভক্ত আছে। রাজনীতিতে যারা আন্দোলন করেছে সেখানে হয়তোবা জামাত চাচ্ছে অন্যভাবে, বা বিএনপি কে এড়িয়ে চলে অন্যভাবে সে আওয়ামী লীগকে নিয়ে, ভারতকে নিয়ে রাজনীতি করতে চাচ্ছে। এইগুলো চলে আসে। আমি শেষ করে তারপর আপনাকে এইগুলো বলতে চাচ্ছিলাম। এরপরে আপনি দেখেন যে বাংলাদেশে ওনরা ইসলামের কথা বলে এবং ইসলামী শাসন কায়েম করবেন, সেইখানে ওনরা হিন্দুদের নিয়ে আপনাদের এই ডুমুরিয়া খুলনায় একটা কমিটি করলো এবং রংপুরে পীরগাছা একটা কমিটি করলো। আবার বললো যে পর্দার ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই। আগে আমি মনে করেছিলাম ওনরা অনেকবার বলেছে নারী নেতৃত্ব হারাম, সেখানে খালেদা জিয়ার সাথেও গিয়েছে, শেখ হাসিনার সাথেও গিয়েছে, আমরা মনে করছি বৃহত্তর স্বার্থে দেশের জন্য গিয়েছে। এরপর আপনার এরপরই আবার বলল যে ভারতের সাথে ভারত কোনো বৈরী বা শত্রুতা নাই, তারা বন্ধু, আমরা ভারতকে কখনো শত্রু মনে করি না। এইটা এই মাসে বলেছে। বলার পরেই উনি আবার একটা বিতর্কিত কথা বলল, সেটা হলো কি যে বাংলাদেশে সেনাবাহিনী এবং দুটি মানে দেশপ্রেমিক পরীক্ষিত, জামাত আর সেনাবাহিনী। এই যে কথাগুলো বলা, আপনার এই সেনাবাহিনীকে না নিজের কাছে আনা বলে আপনি বলেন কেউ কি সমালোচনার ঊর্ধ্বে হয়? এরপর আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে এছাড়াও উনি একাধিকবার বলেছে একটা ফ্যাসিস্টকে তারাইছে আর একটা ফ্যাসিস্টকে ক্ষমতায় আনার জন্য না, সেটা বিএনপি কে ইঙ্গিত করেছে। সেই ক্ষেত্রে আমি এখন শেষ করব আপনাকে এইভাবে বলে যে ভারত যে আমাদের কখনো ভালো চায় না, এই সময় ভারতকে 2বার উনি এরকম টেনে আনলেন, আবার এই দেশপ্রেমিকের কথা বললেন। আপনি বলেন যে ওনাকে যদি প্রশ্ন করা হয় যে স্বাধীনতা যুদ্ধে কি আপনি স্বাধীনতার পক্ষে ছিলেন না, নাকি মানে হ্যাঁ না, তাহলে উনি বলবে না। সেখানেই তো উনি দেশপ্রেমের মধ্যে থেকে অনেক সরে যায়। এরপরে আপনি ভারতকে কেন কেন টানতেছেন? ভারত কি আমাদের কখনো উপকার করেছে নাকি ক্ষতি করেছে?
তারা তো আমাদের দাসত্ব রাখতে চেয়েছে, জনাব গোলামি। কাজীমুজ্জামান দ্বিতীয় পর্যায়ে আসবে, একটু সংক্ষিপ্ত করতে হবে। এখন সেই বিষয়গুলোতে বোঝা যাচ্ছে যে তারা এই যে কোনো ভাবে আগেও যেভাবে কৌশল অবলম্বন করেছে, এরশাদের সময় ৮৬ সালে এরশাদের সাথে মিলে নির্বাচনে গিয়েছে, তাদের সাথে আতাত করেছে, আবার বিএনপির সাথে আতাত করেছে, আবার আওয়ামী লীগের সাথে আতাত করেছে। ফল ভালো মন্দ সেটা ভিন্ন জিনিস। তাই আমি মনে করতেছি যে আজকের যে বিষয়গুলো ওনাদের কাছে, সেইগুলো টোটাল বিএনপি যখন বলে যে সংস্কার হবে কিন্তু নির্বাচনের গাইডলাইন হবে, তখন কিন্তু প্রাথমিক দিক দিয়া ওনারা বারবার বলছে যে নির্বাচন পরে, আগে সংস্কার হতে হবে, নির্বাচন পরে। এই যে বিষয়গুলো, সেইখানে বোঝা যাচ্ছে যে তারা এই ক্ষমতায় আসার লোভ তাদের মধ্যে ঢুকে গেছে এবং সেই জন্যই এরকম করতেছে। সেই জন্যই এই কথাগুলো আপনার আমাদের রুহুল কবির রিজভী সাহেব আপনার পলিটিক্যাল ভাবে বলেছে। আমি রিজভী ভাইয়ের সাথে আপনার এটা ঢোকার আগে ১ ঘন্টা আগে আমি তার সাথে অল্প একটু কথা বলেছি। আপনার হচ্ছে যে এইটাই স্পষ্ট, যখন আমাকে খুব গালিগালাজ দেয় জামাতের লোকজন লেখে, আমি ওইটা জানাইলাম যে ভাই আমি এরকম একটা বক্তব্য দিতে বেকায়দায় পড়ে গেছি, ভিউজ হচ্ছে কিন্তু তারা তো আমাকে খুব এটা করতেছে। কারণ এখন ওরা বলবে ওরা সংগঠিত, ফেসবুকে ও সংগঠিত, অল্প লোক সংগঠিত আছে। তাই সর্বশেষ আমি বলতে চাচ্ছি যে এখনো আমি সকলকে আহ্বান জানাবো, আপনি যদি দেশপ্রেমিকই হতে চান হন, তাহলে এই রক্তের সাথে বেইমানি করা যাবে না। আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি ভালো দেশ গড়ার জন্য এখনো একটা নির্বাচন হবে, সে স্বচ্ছ নির্বাচন এবং অল্প সংস্কার করে যে নির্বাচন দরকার, একটা নির্বাচিত সরকার আসলে সেখানে আপনি আসেন, যে আসুক সেইটা হোক। এখন এই ঘোলা পানিতে মাছ শিকার করবেন না। ধন্যবাদ।